হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি সাইট্রাস প্রজাতি কমলা লেবু। এই কমলা লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকের ভিডিওতে আলোচনা হবে। পাশাপাশি এই অক্টোবর মাসে এসে কমলালেবু গাছের কিভাবে খাবার দেবেন, কিভাবে গ্রোথ করবেন এবং আগামীতে প্রচুর পরিমাণ গাছে ফুল আনানোর জন্য আপনাকে কি পরিচর্যা করতে হবে, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ছাদ বাগানে সাইট্রাসে যত গাছ থাকুক না কেন, একটি কমলা লেবুর প্রজাতির ফল না থাকলে কিন্তু ছাদ বাগানটি অসম্পূর্ণতা থেকে যায়। ঠিক তেমনই আমার ছাদ বাগানে এই কমলা লেবু গাছটি কিন্তু ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করছে। কয়েকদিন পরে এই লেবুতে রং আসবে, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো ফ্রেন্ডস, এই সময় এসে এই লেবুগুলো সঠিক গ্রোথ করার জন্য আপনাকে কি করতে হবে? অক্টোবর অর্থাৎ শীতের আগমন, এই সময় অলরেডি গাছে কিন্তু দেখুন শিশির পড়া শুরু হয়ে গেছে। সকালে এসে আপনি ছাদ বাগানে গাছের পাতা লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রত্যেকটি পাতায় কিন্তু শিশিরের একটা আগমন হয়ে গেছে। অর্থাৎ এই সময় থেকে কিন্তু গাছের বৃদ্ধি স্তিমিত হয়ে যায়, গাছ কিন্তু একটু রুগ্ন হয়ে যায়। পাশাপাশি এই সময় যে ফলগুলো থাকে, ফলের কিন্তু বৃদ্ধিও অনেক সময় স্তিমিত হয়ে যায়। তাই এই সময় আপনাকে বিশেষ কতগুলো খাবার দিতে হবে, যে খাবারগুলো খেয়ে কিন্তু ফলগুলো যেমন বৃদ্ধি হবে, পাশাপাশি গাছগুলো কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। তো এই খাবারের মধ্যে প্রথম এবং প্রাথমিক যে খাবারটি, সেটি হচ্ছে মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি অবশ্যই ছাদ বাগানে আপনি ব্যবহার করবেন বা আমি ব্যবহার করব, সেটি হচ্ছে মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে যেটি থাকবে সেটি হচ্ছে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি। অর্থাৎ সমগ্র ছাদ বাগানের জন্য আপনি যে পরিমাণ খাবার তৈরি করে রাখেন মিশ্র খাবার, সেই খাবারটি কিন্তু ছাদ বাগানে এই ধরনের কমলালেবু গাছে, ফল ধরা কমলালেবু গাছে বা ফল না ধরা কমলালেবু গাছে আপনাকে প্রয়োগ করতে হবে। কতটা পরিমাণ প্রয়োগ করবেন? দেখুন, একটি গাছের আকার, আয়তন এবং টবের আয়তন অনুযায়ী কিন্তু গাছে দেওয়া যায়। আমার এই গাছটির বয়স মোটামুটি 1.5 বছরের কাছাকাছি। গাছটিতে প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং এসেছিল। গাছটিতে এই মুহূর্তে ফল নেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু আমি অবশ্যই এটি পরীক্ষামূলকভাবে দেখার জন্য কিন্তু ফলটি নিয়েছি। তাই গাছটির বয়স যেহেতু ছোট, তবুও গাছে 2টা ফল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ফল আছে এবং এখানে একটা ফল দেখতে পাচ্ছেন। এই 2টা ফল আছে। এই ফলগুলোকে সঠিক আকার আয়তনের জন্য আপনাকে যে খাবারগুলো দিতে হবে, সেই খাবারগুলো মোটামুটি 2 থেকে 3 মুষ্টি পরিমাণ খাবার দিলে যথেষ্ট। এই 2 থেকে 3 মুষ্টি পরিমাণ খাবার অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল আপনি আপনার ছাদ বাগানের টবের প্রান্তভাগ, মাটির প্রান্তভাগ বরাবর একটু খুশে নিয়ে খাবারগুলো দিয়ে আবার কিন্তু চাপা দিয়ে দিতে পারেন। এর পাশাপাশি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এটি কিন্তু কাউডাং অর্থাৎ গরুর গোবর। আমার কাছে গরুর গোবর ছিল, সেই জন্য এই কাউডাং কম্পোস্টকে আমি অবশ্যই গাছের গোড়াতে দিয়েছি। এর পাশাপাশি আপনারা যে মিশ্র খাবারটি বলছেন, সেই মিশ্র খাবারটি কিন্তু খুব ভালো করে কিন্তু দিতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা, খাবার দেওয়ার আগে আপনি যে মাটি খুঁজেবেন, অবশ্যই দেখতে পাচ্ছেন এই মাটির উপরে কতগুলো কিন্তু খাবার সংগ্রহকারী শিকড় কিন্তু আছে। তাই কিন্তু মাটি খোসানোর আগে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই খাবার সংগ্রহকারী শিকড়গুলোকে কোনোভাবেই কিন্তু হার্ট করা যাবে না, এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এর পাশাপাশি গাছের খাবার দেওয়ার পাশাপাশি গাছের সামগ্রিক পরিচর্যাও কিন্তু আপনাকে করতে হবে। কি পরিচর্যা করতে হবে? লেবু বা সাইট্রাস প্রজাতির গাছগুলো যে সমস্যাটি হয়, সেটি হচ্ছে
ক্যাঙ্কার, মিলিবাগ, এই ধরনের পাতা বিভিন্ন ধরনের বিকৃতি হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়ার সামগ্রিক এই সমস্যাগুলো কিন্তু লেবু গাছে দেখা যায়। তাই কিন্তু আপনাকে প্রয়োজন অনুযায়ী এবং লেবু গাছের রোগের অবস্থান অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই স্টেপ নিতে হবে। যেমন আপনার ছাদ বাগানে যদি সাদামাছি বা ক্যাঙ্কার রোগের আক্রান্ত দেখা যান, তাহলে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনাকে সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো, এই পাতাগুলো ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয়ে গেছে। ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয়ে গেলে পাতাগুলো কিন্তু এরকম দুমড়ে মুচড়ে যায় এবং এই পাতাগুলো কিন্তু আর কখনোই ঠিক হয় না। এই পাতাগুলো কিন্তু ছিঁড়ে ফেলতে হয়, তারপরে কিন্তু গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। কীটনাশকের মধ্যে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, এক্ষেত্রে আমি প্রোপেক্স সুপারের কথাটাই বলবো। আপনারা প্রোপেক্স সুপার ব্যবহার করলে কিন্তু ভালো কাজ পাবেন। এরপরে আরেকটা যে সমস্যা হয় সেটি হচ্ছে পাতা সুড়ঙ্গকারী পোকা। দেখুন এই যে পাতাগুলো, এই ম্যাপ পোকা, এই ম্যাপ পোকাগুলো কিন্তু পাতার পিছনে এসে বাসা বাঁধে। এখানে কিন্তু লার্ভা ডিম পাড়ে এবং এই লার্ভা ডিমগুলো কিন্তু পাতার মধ্যে দিয়ে যেখান থেকে চলাফেরা করে, সেখান থেকে কিন্তু পাতার আকৃতি এমন হয়ে যায়। দেখতে পাচ্ছেন পাতার আকৃতি দেখতে পাচ্ছেন। এই পোকাগুলোকে ম্যাপ পোকা বলা হয়। এই ম্যাপ পোকাও কিন্তু এই গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এই পোকার আক্রমণকে প্রতিহত করার জন্যও কিন্তু আপনাকে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার নিয়মিত ব্যবহার করতে হবে। এর পাশাপাশি গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ তো আছে। ফাঙ্গাসজনিত আক্রমণের জন্য আপনাকে অবশ্যই যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক না কেন আপনাকে ব্যবহার করতে হবে। 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনাকে সপ্তাহে একবার ছাদ বাগানে এই ধরনের ক্যাঙ্কার, সাদামাছি, ম্যাপ পোকার আক্রমণজনিত সমস্যার কারণে কীটনাশকের সঙ্গেও আপনি প্রয়োগ করতে পারেন। এরপরে আসি গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা। দেখুন সেপ্টেম্বর মাস শেষ হয়ে অক্টোবর মাস আগত, আর এই অক্টোবর মাস এসেই কিন্তু আপনার ছাদ বাগানে এই ধরনের সমস্যা দেখা দেবে। কারণ এই শীতের সময় গাছের কিন্তু রুগ্নতা আসে, গাছের কিন্তু গ্রোথ স্তিমিত হয়ে যায়। পাশাপাশি গাছের কিন্তু এই শীতের সময় পাতা পোড়াজনিত একটা সমস্যা হয়। এই পাতা পোড়াজনিত যে সমস্যা, সেই সমস্যা অধিক মাত্রায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বলে গণ্য করা হয়। পাশাপাশি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া একটি স্বাভাবিক সমস্যা, কিন্তু পাতা কিন্তু অধিক মাত্রায় হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে চিহ্নিতকরণ করতে হবে। আপনারা যে হলুদের সমস্যাগুলো দেখছেন, এটি সাধারণত ম্যাগনেসিয়াম সালফেট এবং নাইট্রোজেনের অভাব। তাই আপনারা ম্যাগনেসিয়াম সালফেট এবং নাইট্রোজেনও গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন বা গাছে স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 গ্রাম ইউরিয়া অবশ্যই গুলে নিয়ে ছাদ বাগানে এই ধরনের গাছগুলোর পাতাতে আপনারা স্প্রে করতে পারেন। তাছাড়াও আপনারা না গুলে নিয়ে গাছের গোড়াতেও কিন্তু এই ধরনের রাসায়নিক সারগুলো দিতে পারেন। অর্থাৎ আমি বললাম ম্যাগনেসিয়াম সালফেট এবং ইউরিয়া আপনারা একসঙ্গে মিক্স করে কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন। সামগ্রিকভাবে কমলা গাছের এই ধরনের পরিচর্যা, পাশাপাশি এই ফলগুলো যাতে সঠিকভাবে বৃদ্ধি হয়ে ওঠে, ফলে যাতে কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব না ঘটে, তার জন্য এই সময় একবার ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ বোরন আপনাকে স্প্রে করতে হবে। বোরন কেন স্প্রে করতে হবে? বোরন এই ধরনের ফল ফাটার সমস্যা এবং ফল সঠিকভাবে আকার আকৃতি যাতে ঠিক থাকে, তার জন্য কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরনের অবশ্যই প্রয়োজনীয়তা থাকে। তাই এই সময় একবার 1 গ্রাম বোরন 1 লিটার জলে ভালো করে মিক্স করে নিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের কমলা গাছে বা কমলা ফলের উপরে কিন্তু প্রয়োগ করতে হবে। সম্পূর্ণভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনি আপনার ছাদ বাগানে কমলা গাছের জন্য করেন, দেখবেন ফলগুলো যেমন সুস্থ থাকবে, গাছ সুস্থ থাকবে, পাশাপাশি আগামী সিজন আসছে, ডরমেন্সির পরে প্রচুর পরিমাণ গাছে ফুল আসবে। এই ফুল আসার জন্য গাছকে উপযুক্ত করে তুলতে কিন্তু গাছের পরিচর্যার আবশ্যিকতা রয়েছে। সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা এই অক্টোবর মাসে এসে আপনি যদি করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার ছাদ বাগানে আগামীতে আরও বেশি কমলা ফুল ধরাতে পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ছাদ বাগানে কমলা গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।